বিধায়ক ভট্টাচার্যের তাহার নামটি রঞ্জনা, এটা নাটক, এটা আমি আপ টু ধানবাদ টু বর্ধমান বেস্ট অ্যাক্ট্রেস। এরপরে আমি তথ্য কেন্দ্রে ওটাই একটু অভিনয় করেছিলাম। তথ্য কেন্দ্রে একটা সেমিনার মতো ছিল, সেখানে সচিত্র দাদারা আমাকে দেখেছে, তারপরে ওরা আমাকে বলেছিল। তো সেইভাবে তখনও আমি আসিনি। আমি যখন এখানে 90-তে এলাম, নিজস্ব পার্লার ওপেন করলাম, তখন আমার এটা কাছে হলো, তখন আমি সচিত্রতে এলাম। আমার প্রথম নাটক সচিত্রতে ভেলকি খেলা, মানে 90 থেকে আপনি আর সচিত্রর সাথে যুক্ত। কৃষ্ণেন্দুদা আপনার? হ্যাঁ, আমি আসানসোলে মানে অনেকগুলো নাট্য সংস্থায় অভিনয় করেছি। মূলত বোধা কালচারাল ইউনিট বলে একটি সংস্থা ছিল, তখন ওই কলেজে পড়ি। সেই সময়ে কোন সালটা সেটা বলুন। 70-এর দশক বা এক্স্যাক্টলি সালটা মনে করতে পারছি না। তো গিরমিন্টে সেতু বাঁধার গান বলে একটি নাটক করছি আমি তখন। দিশারি আর আমরা ওখানে নাটক করবো, এবং দিশারি তখন চলছে হারানের নাচ জামাই। তো তখন ওই দিশারিকে প্রথম দেখলাম, নাটকটা একটুখানি দেখেছিলাম, পুরোটা দেখা আমি, পরে সব নাটকটাই দেখেছিলাম। তারপরে তো যুবশিল্পী সংসদের ব্যানারে আমরা কবরে যাব না, তারপরে সীমান্ত নাট্য সংস্থা, মুসুদ্দি বা মহেন্দ্র মুসুদ্দি ছিলেন ডিরেক্টর, ওনার মানে পরিচালনায় বেশ কয়েকটা নাটক করেছি। কল্যাণপুর সাংস্কৃতিক চক্র, এরকম ভারতীয় গণনাট্য সংঘ, বলাকায় দু একটা নাটক করেছি। এইভাবেই শেষ পর্যন্ত আমিও যথারীতি উদয় ক্লাবে কয়েকটা নাটক পরিচালনা করার পর নান্দনিকে তখন অনেকগুলো নাটক পরিচালনা করেছি, অভিনয় করেছি। তারপরে তোমার সতীর্থতে যোগ দিলাম আমি 1989। আচ্ছা, মানে আপনি দিদি থেকে 1 বছরের সিনিয়র? হ্যাঁ, কাছাকাছি সময় মতো 1 বছরের সিনিয়র। মাসুল এবং জীবন থেকে নেয়া এই দুটো নাটক তখন রিহার্সাল চলছে, তখন এসে ঢুকলাম। দামদারি লেখা দুটো নাটক, তখন এসে ঢুকলাম। তারপর থেকে তো এই 30 বছর প্রায় সতীর্থতেই ধারাবাহিক অভিনয় চলছে। আমরা সতীর্থর আরো কিছু সব মানে খবর শুনতে চাই, মানে সতীর্থর গল্প শুনতে চাই। গল্প শুনতে চাই না, ধরুন প্রথমে তো আপনারা যখন বললেন যে আমরা আত্মহত্যা করি, ওটা তো একটা স্ক্রিপ্টেড নাটক করেছেন। সতীর্থ নিজস্ব নাটক মানে পাণ্ডুলিপি, এইটা কথা থেকে শুরু করলো, এবং প্রথম পাণ্ডুলিপি কাজ মনে আছে? তারপরে ওই যে মালিকা নাটক করেছিলাম, মাসুলই প্রথম, তারপরে জীবন থেকে নেওয়া বোধ হয় 92 সালে লাফড়াতে আসবো, কারণ ওটা একটা মাইলস্টোন, সতীর্থর একটা মাইলস্টোন লাফড়া, ওটা আসবো, লাফড়ার গল্প শুনতে আসবো অবশ্যই। তাহলে দানুদা 90-এর সময় থেকে লেখা শুরু করলেন মোটামুটি, দানুদা যখন এলো। সতীর্থ যতদূর আমার মনে পড়ছে, রাতের ফ্যাশন হাউস একটা নাটক ছিল। কথা প্রসঙ্গে বলি, রাতের ফ্যাশন হাউসে রমাপতিদা অভিনয় করতেন। রমাপতিদা আমাদের আসানসোলে যারা আছেন তারা সকলেই জানেন যে ইজ আ লিভিং লেজেন্ড, মানে আমাদের জীবন্ত কিংবদন্তি ছিলেন রমাপতিদা। যাকে রমাপতিদা এখন আর নেই আমাদের মধ্যে। আরেকজন মানুষকে আমরা হারিয়েছি, আমাদের দিশারির অতি কাছের মানুষ, থিয়েটারের মানে আসানসোলের শিল্পী, মানে যে তার আলো গায়ে মাখেনি এরকম শিল্পী খুঁজে পাওয়া ভার, আমাদের বাবলু বাবু। বাবলু বাবু আপনাদের সাথে দীর্ঘদিন ছিলেন। বাবলু কি ফাউন্ডার মেম্বার ছিলেন? না, বাবলু তো আমাদের এখানে সরাসরি যুক্ত ছিলেন 30 বছর। একটু বাবলু বাবু সম্পর্কে শুনতে চাই। বাবলুদা আমাদের সব ছিল। আসার পর থিয়েটারের মানুষ তো যেমন হয় আর কি, আসার পর পুরো ক্লাবে আগে তো বলতেন যে আমি আবার যাবো। আচ্ছা, আসবেন। আচ্ছা, আসবেন করতে করতে কি বাবলুদা, হ্যাঁ যাবো ক্লাবে এসছেন। আসার সাথে থাকতে রিহার্সালে থাকতে আস্তে আস্তে লাইটের টোটাল দায়িত্বটাই বাবলুদার চলে। আগে তো আমাদের ডিরেকশনের লাইট হতো, হ্যাঁ, তো বাবলুদার দায়িত্বে টোটালটা চলে। এবং বাবলুদা শুধু আলো নয়, বাবলুদা মঞ্চের কাজ করতেন। মঞ্চ যখন তৈরি করছি আমরা, তখন বাবলুদা নিজে কাজ করতেন হাতে ধরে। হ্যাঁ, এবং কোনো জিনিস দরকার, আচ্ছা কালকে দেখবো বলে নিজে বাড়িতে বানাতেন সেটা। আচ্ছা, বানিয়ে নিয়ে এসে সেটা ফিটিং করা হতো। ঠিক আছে, তো এইভাবে বাবলুদা করতেন আর কি। আর সবসময় মঞ্চের ব্যাপারটা যেহেতু আমি দেখতাম, সেহেতু বাবলুদা বলতো তুমি কি ভাবছো আগে বলো। তো আমি বলতাম ভাবনাটা, আমি ড্রয়িং করে দেখিয়ে দিতাম যে এই ব্যাপার। আচ্ছা কি করে করবে, কবে বসবে, তারপর বসা হলো। বাবলুদা ফ্ল্যাটেরও কাজ করছে, আরো দায়িত্ব। শুধু তাই না, বাবলুদা আমাদের এস্টাবলিশমেন্টের দায়িত্ব নিতেন, একটা সিস্টেমেটিক ওয়েতে চালানো, কি
কিভাবে তার রেজিস্টার মেনটেন করা, আচ্ছা শুধু তাই না আমাদের বাক্স প্যাটরা যেগুলো রয়েছে ওই যে শাড়ি দিয়ে সব রয়েছে সেগুলো সমস্ত ড্রেস থেকে আরম্ভ করে সেগুলো ঠিকঠাক রাখা, মানে সংগঠনটাকে সংগঠন করে তোলা। একদম রোদের ড্রেস শুকোনো রাখা, পিকনিক যখন তখন খাওয়া দাওয়া। আচ্ছা। এই তো আমাদের বাবলুদা ছিল, বড় ক্ষতি হয়েছে আমাদের না, বাবলুদা। শুধু শুধু সতীর্থ নয়, শুধু সতীর্থ না, নয়, আতঙ্কের সামগ্রিক ক্ষতি এটা। একদম। সবচেয়ে বড় গুণ যেটা আমি অন্তত ফিল করেছি সেটা হচ্ছে যে প্রতিটি শিল্পীকে কার কোথায় লাইট লাগবে, এই কৃষ্ণেন্দু তুমি ওখানে দাও লাইটটা চেক করে নিতে, প্রত্যেকটা শিল্পীর কারো যেন কোনো রকম একদম একদম এটা আমরাও পেয়েছি, বাবলু কাকু সেই স্নেহটা আমরাও পেয়েছি। আমি যখন 2000 সালে আসানসোলে প্রথম নাটক করতে আসি, আমি কিন্তু বাবলু কাকুর আলোতেই প্রথম নাটক করি। হ্যাঁ, ওই মঞ্চে ওঠার আগে স্নেহা হ্যাঁ এইখানে গোল দিলাম, এইখানে এই তোমার, এইখানে এইটাই তোমার এই করবে। পজিশন। এই যে একটা হ্যাঁ মানে কি বলবো যে একটা অভিভাবকের মতো, বাড়ির বাড়ির বড় ভাইয়ের মতো, একটা বিরাট অভিভাবক। অভিভাবকের মতো। দুজন অভিভাবকই আমাদের চলে গেছে। একদম। দুজন আমাদের। না, শুধু রঘুদের সম্পর্কে একটু না, ওটা তো শুনবোই, ওটা তো শুনবোই। রঘুদীপটা দুর্গাপুরে লাস্ট শো করেছে জাস্ট 3 মাস আগে, আমাদের মারা যাওয়ার 3 মাস আগে দুর্গাপুরে শো করে এসেছিল এবং মানে না, আমি রমাপতির প্রসঙ্গে পরে আসছি, আমি আগে বাবলু কাকুরটা সেরে নিই। এক এক করে যাবো আমরা, আমাদের নিজেদের গল্প শুনতেই আজকে বসা আমাদের সাথে। বাবলু কাকুর কথা যখন উঠছে, বাবলু কাকু তো বকতে হবে, মানে আমি বকা খেয়েছি, পার্সোনালি আমি নিজে বকা খেয়েছি, আলোটা মিস করলি কেন, এখানে তোকে দেখালাম দুজনে। এরকম কোনো ঘটনা ঘটেছে কোনো নাটকের ক্ষেত্রে? নাটকের ক্ষেত্রে অবশ্যই নাটক শেষ হয়ে যাওয়ার পরে মালপত্র গুটিয়ে নেওয়ার পরে গাড়িতে উঠে উনি বলতেন, তার আগে কোনো আলোচনা করতেন না। আচ্ছা গাড়িতে উঠে বলতেন, পরের দিন আবার বসা হতো সেটা নিয়ে, এবং সেখানে যা বলার এই কথাটা শুনলাম যে গার্জেন অভিভাবকের মতো। তাছাড়া আপনাদের কথা দিয়ে উঠে এলো একটা প্রসঙ্গ যে বাবলু কাকু সতীর্থকে সতীর্থ ক্লাব তৈরি করতে চেয়েছেন, মানে ওয়ার্ড থিয়েটার ক্লাব হওয়া উচিত, একটা থিয়েটার অনুশীলন যে পদ্ধতি হওয়া উচিত সেটা শিখিয়েছিলেন। আমার খুব জানতে ইচ্ছা করছে যে এত বছরের একটা জার্নি, 50 বছর পেরিয়ে গেছে একটা দল, নাটক তো এলাম করে ফেললাম এরকম ব্যাপারটা হয় না। তো আপনাদের দলের ভেতরে এই নাটক বাছাই বা রিহার্সালের পদ্ধতিগুলো যদি একটু ছোটখাটো ভাবে কিভাবে হয় আর কি। বাছাই মানে কি, নাটক বাছাই মূলত আমি দাদু। আচ্ছা ঠিক আছে, মানে ও নাটক লিখতো, আমাকে পড়াতো, পরে বলতাম এই জায়গাটায় আবার ঠিক করতো, কোথায় গান হবে সেগুলো আমি ঠিক করতাম, গান লেখা সুর দেওয়া সেগুলো সমস্ত নাটকের নামকরণটা আমি করতাম। আজ পর্যন্ত যত নাটক লিখেছে প্রত্যেকটা নাটকের নামকরণ আমি করেছি। ঠিক আছে, কথা প্রসঙ্গে একটা কথা মনে পড়লো, আমি একটি নাটক লিখেছিলাম এবং সেটার নামকরণও কিন্তু আলাদাই করেছিলেন। আমি হ্যাঁ তারপরে ওইটা লেখা হয়ে যাওয়ার পর তারা যদি প্রিন্টেড হতো তারপরে এখানে পড়া হতো সবাইকে। আচ্ছা, মানে সবার একটা মতামত দিয়ে তারপরে সিলেকশনটা ওইভাবেই হয়ে যেত। আচ্ছা আমি একটু কমেন্ট দেখে নিই। হাবুদা আছেন, আমাদের সমীর দত্ত, হাবুদা দেখছেন, সম্পদদা দেখছে। আচ্ছা, আমাদের ছোটদের ভেতরে রিক দেখছে, ঠিক আছে। আচ্ছা, আমাদের সাথে রয়েছে সম্পদদা রয়েছেন, ঠিক আছে। রুবি দি আছেন, রুবি পাল রয়েছেন আমাদের সাথে, ঠিক আছে। প্রিয়দর্শনী ভট্টাচার্য, আমাদের তাপস কাকু, তাপসী দি, ওনারা আছেন। উদয় রাজকে আছেন ওনাদের সাথে, মানে উদয় রাজকে স্পেশালি ইনভাইটেড, হ্যাঁ যে এসো তুমি, আমরা কি করছি দেখার জন্য। এটা উদয় রাজকে আজকে আমন্ত্রণ জানানো হয়েছে। উদয় রাজ তাপস কাকুর কাছে আছে, হাবুদা রয়েছেন, হাবুদা লিখেছে আমি আছি। হাবুদা মন্তব্য শুনবো তোমার কাছে, কেমন লাগছে না লাগছে এটাও শুনবো, নিশ্চয়ই শুনবো। বেশ, এবার একটু রমাপতিদার কাছে, যে রমাপতিদার কথা শুনবো। রমাপতিরা কিভাবে এসেছিলেন? রমাপতিদা যখন রিটায়ার করেন তার 2 বছর আগে থেকে বলছিলাম রিটায়ারটা করি, কারণ সতীর্থ নিয়মিত নাটক করে এত আমি সময় আমি দিতে পারবো না। আমি যেদিন রিটায়ার করেছি সেদিন সন্ধ্যের সময় সাজিয়ে হয়েছেন, আমি রিটায়ার করলাম। রমাপতি তো মাঠের মানুষ। হ্যাঁ, এটা হচ্ছে রঘুদের, এটা হচ্ছে যে সতীর্থ আমার বাড়ি খুব কাছাকাছি, ওদের থাকলে আমি এখানেই থাকি। হ্যাঁ, আমারও যাতায়াতের সুবিধা। জানতে চাইবো, আপনি তো বহু দলে নাটক করেছেন, তার থেকে সতীর্থ ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে অনেক, এত বছর রয়ে গেলেন, অনেক ডিফারেন্স। হ্যাঁ, আমি বলি যে ইররেগুলারিটি যেটা বলে সেটা আমি বহু দলে পেয়েছি, কিন্তু আমি পাইনি সতীর্থর যে শৃঙ্খলা, সতীর্থর যে দায়বদ্ধতা, এইটা আমি কোনো দলেই পাইনি, কোনো দলেই না। অনেকগুলো দলে করেছি, কোথাও পাইনি। এটা হচ্ছে মূল বৈশিষ্ট্য সতীর্থ। সেই জন্য মানে
একটা নির্দিষ্ট নিয়মে চলা আছে, হ্যাঁ। ঠিক সেই নির্দিষ্ট নিয়মে চলা। আমাদের যার জন্য কোনো রকম মানে অসুবিধাটা হতো না। নাটকের শোয়ের দিনে ধরো হয়তো মেদিনীপুরে শো করতে যাবো, এই 3টের সময় সবাই হাজির হবে কি সকাল 8টায় হাজির হবে, এইভাবে এক্স্যাক্টলি আমরা ওইভাবে মানে ঘড়ির কাঁটা ধরে চলা। একদম 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 রিহার্সালটাও তাই হতো। ইদানিং একটুখানি প্রবলেম হয়েছে যেহেতু সবাই জানি না এখনকার যে আর কি মানে যে কাজের যে মানুষের যে কাজের ধারা, সেটা তো ধরুন রাত্রি 8টা 8:30 চলেই যাচ্ছে। সেক্ষেত্রে রিহার্সালের টাইম আগে কিছু করতে হয়, কিছু প্রাইভেট কোম্পানি সব কিছু করারও ঠিক তাদেরও রুটিন ব্যাপার আছে। আর দিদির ক্ষেত্রে কি এটাই কারণ ছিল যে বাড়ির কাছে? বাড়ির কাছে বলতে হ্যাঁ, আমি তো মহিষিলার মেয়ে, হ্যাঁ ওখানে মহিলা নাট্য সংস্থা করতাম। তারপর আস্তে আস্তে মহিলাদের যা হয় এদিকে ওদিকে বিয়ে হয়ে সব জায়গাটা ভেঙে গেল। আমাদের যে মেয়ে ছিল রাখি গুপ্তা, উনি চলে গেলেন কলকাতায় টিভিতে সিরিয়াল করে। তো তখন আমাদের ওই দলটা ভেঙে গেল। তারপর যখন আমি এইখানটায় গান দেখলাম, সতীর্থটা আমার সব থেকে, নাটকটাকে আমি বরাবরই ভেতর থেকে ভালোবাসি। তো সেই কারণে এইখানে এলাম। এখানে এসে এখানে ডাইরেকশন দাদা যেইভাবে হাতে ধরে শিখিয়েছে, টুটুদা যেভাবে সাপোর্ট করে গেছে, আমাদেরকে দেখিয়েছে, সেই জায়গাটা আমি আগে কখনো পাইনি। হ্যাঁ, আমি তো কোনো বড় নাট্য সংস্থায় করিনি, এটাই আমার প্রথম এবং এটাই আমার বড়, এটাই আমার শেষ পর্যন্ত চলবে। তো এইখানে এসে যে জিনিসটা আমি পেয়েছি সেটা অনবদ্য, সেটা বলার নয়। তো সেইখান থেকে আমার নাটকের প্রতি ভালোবাসাটা আরো বেশি গভীর হয়েছে এখানের জায়গায়। আর ওই যে শৃঙ্খলা যেটা বললো, নিয়ম তো নিয়ম, শৃঙ্খলা একদম টাইমিং। আর দানুদাকে আমরা ভীষণ ভয় পাই, কোনো কিছু ফেস করতে দানুদাকে করবো না, টুকলুদাকে ভায়া হয়ে আমরা ফোনটা করি যে ম্যানেজটা টুকলুদা করুক, এইটা করি। টুকলুদাকে আমরা ওই ম্যানেজিং জায়গাটা মানে জায়গাটায় ধরে রেখেছি। আমাকে কেন ফোন করো? দানুদাকে ওকে জানাবে না, আমাকে ফোন করো। আসবো না যদি ক্লাবে কোনো অসুবিধে না, দানুদাকে বলা যাবে না, টুকলুদা। কিন্তু দারুণা তো রাগী মানুষ কম নামে তো দানুদার ব্যাপারটা জানো না, দানুদা যদি বলবে না মুখে, সেদিনকার তার ষষ্ঠী পুজো হয়ে যায়। এখন তো অনেকটা লিবারেল হয়েছে, এখন বরঞ্চ কিছুটা কম। দানুদা এই ব্যাপারে ভীষণ সিরিয়াস, ভীষণ সিরিয়াস। নাটকের রিহার্সাল তো রিহার্সাল, তা সেক্ষেত্রে মানে ধরুন তাকে সন্তোষকে লেট করলে আসে, তারপরে যে সন্তোষের ঝাড়া পোছা হয় না, তারপরে আবার ঠিক হয়। সন্তোষ বেচারা কিছু বলাও যায় না, কারণ ওই যে না না, সবাইকে দানুদার এরকম ভাষাটা হচ্ছে সেই রকম। হ্যাঁ এবার এইটাই প্রশ্নটা আসছিলাম যে দানুদার থেকে বয়স হিসেবে রমাপতিদা এবং বাদলু কাকু দুজনেই বয়স্ক বড়, মানে সম্বোধনে দাদাই বলতেন। তাদের ক্ষেত্রেও কি স্ট্রিক্টনেসটা ছিল যে আপনারা কেন লেট করলেন, কোনো কারণে যদি কেউ লেট করলো বা আসতে না পারলো না, না? রমাপতিদার ক্ষেত্রে আমি এটা দেখিনি। আচ্ছা, যে রমাপতিদা বলতো যে এই তো ও দেরি করে আসছে, ও দেরি করে আসছে, তুই তখন কিছু বলবি না। দাদুদা কিছু রমাপতিদা কিছু বলতেন না? না। ধরুন রমাপতিদা বললেন লেট করলো, না না, রমাপতিদা রমাপতিদা রেডি করতে লেটই করতো। আমাদের এক কথা সব থেকে বেশি যদি পাংচুয়ালিটি কেউ দেখে, রমাপতিদার মতো সময় দেন আমি আজ পর্যন্ত দেখি, কারণ নেই, কারণ নেই। কাজে কিছু বলার নেই। এবং কোনো কাজ করার ক্ষেত্রে যে একটা কিছু আনতে হবে, এই যে আমি মানে আমাদের কর্মী ছিলেন, অসম্ভব এনার্জি, শুধু অভিভাবক না, কর্মী ছিল। অসম্ভব এনার্জি ওই লোকটার মধ্যে দেখা গেছে। না, আমি হয়তো একজন স্পোর্টসম্যান হিসেবেই হ্যাঁ। তার এই ব্যাপারটা, হ্যাঁ, আমাদের exactly। কাছে সেইটা হয়তো রমাপতিদাকে আমি কিন্তু খেলার মাঠের থেকেই চিনেছি। হ্যাঁ। তারপরে যখন আসানসোলে এসেছি নাটক করতে, তখন রমাপতিদাকে সতীর্থ নাটক করেন এটুকু চিনেছি। রমাপতিদার কিন্তু আমার সাথে রমাপতিদার প্রথম পরিচয় ইয়েতেই, মানে খেলার মাঠে, খেলার মাঠ থেকে। আর ওই খেলার মাঠের নিয়মানুবর্তিতাটাও এখানে কন্টিনিউ হয়েছে। তবে খেলার মাঠের সঙ্গে সঙ্গে নাটকটাও করছে। হ্যাঁ একদম একদম একদম। আমাদের ইয়েতে আমরা প্রচুর শো দেখেছি। হাটের রমাপতির ছেলেও কোনো এখন নাটকের সাথেই আছেন। রমাপতির ছেলেও আছেন। আচ্ছা, সতীর্থের এই যে জার্নি এতটা বছর, 50 বছর পার করে সতীর্থ চলছে, আরো চলুক, আমরা ইয়াতেই রাখবো। এই যে এই জার্নিটাতে প্রচুর আপ এন্ড ডাউন সতীর্থ দেখেছে, প্রচুর ভালো ভালো নাটক এসেছে। এরকম কিন্তু একটা ভালো ভালো নাটকের যদি ডিরেক্টর, রাইটার, এনাদের নামগুলো যদি একটু বলেন। হ্যাঁ, সতীর্থ করার আমাদের লোকাসাগর, ঝড়ের খেয়া, প্রচুর পুরস্কার এনেছে। 180 দশক ছিল, 80 না 70 দশকের শেষের দিকে। ইন্ডিয়ান লিজিয়ান, আমাদের ইন্ডিয়ান লিজিয়ান 78টা শো হয়েছিল। এবং ইন্ডিয়ান লিজিয়ান নাট্যকার অমর রায় নিজে, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা শো ছিল, পশ্চিমবঙ্গ গ্রন্থমেলা হতো, সেই গ্রন্থমেলা শোটাই হয়েছিল আমাদের। তো অমর রায় নিজে শোটা দেখে উনি বলেছিলেন যে আমি নাটকটা লিখেছি, কিন্তু একটা নাটক এরকম এইভাবে হতে পারে, তার মঞ্চসজ্জা এরকম হতে আমার
ধারণার মধ্যে ছিল না। নির্দেশক দিয়েছিলেন? নির্দেশক আমাদের সবসময় যৌথ নির্দেশনায় কাজ করে এখনো আচ্ছা, আচ্ছা, এখনো মোটামুটি নির্দেশনা তো দারুণ বাণীব্রত, তার সাথে আলোচনা করে করে অনেক সময় আমাদের যৌথ একটা চিন্তা ভাবনা আছে। তখন আমাদের চিন্তা ভাবনা ছিল যেভাবে আমাদের 7-8 জন ছিলাম, আমরা প্রত্যেকে খুব ইকুইপ ছিল। তখন তুষার মজুমদার, বাণীব্রত, আমি, কুণাল ভট্টাচার্য, হ্যাঁ, এই সমস্ত যারা ছিলাম তারা মোটামুটি এইগুলোকে ভাবতাম। তুষার অগ্রাধিকার নিত একটু পরিচালনার ব্যাপারে। দায়িত্বটা একজনের উপরে থাকতো। একজনের উপর কিন্তু থাকতেই হয়। মিলিত ইয়েতেই কাজ হয়। লাফড়া মাইলস্টোন অফ সতীর্থ পথনাটক হিসেবে আমরা লাফড়াকে দেখেছি, এখনো দেখি। সেই সময় করেছেন, এখনো করছেন। এটা কত বছরের হচ্ছে লাফড়া? প্রথম 92 সাল থেকে এখন, এবং এটা এখনো প্রাসঙ্গিক। 92 সালে যখন বাবরি মসজিদ ভাঙে হুম। তার 15 থেকে 20 দিনের মধ্যে আমাদের নাটক নিয়ে আমরা নেমে গেছি। পথে নেমে গেছি। থমথমে অবস্থা চতুর্দিকে। 20 দিনও লাগেনি, যা পুরো 15 দিনের মধ্যেই হয়ে গেছে। লেখা হয়েছে, রিহার্সাল হয়েছে, আমরা রাস্তায়, তখন তো কোনো কেউ ডাকতো না, সিকিউরিটির কোনো ব্যাপার নেই, রাস্তায় নেমে মানে বিভিন্ন জায়গাতে আমরা শো করে বেরিয়েছি। আচ্ছা, এইরকম কোনো ঘটনা ঘটেছে যে নাটক করছেন, পথনাটক করছেন, লাফড়া করছেন, কোনো বাধা বা? চিংড়ি মহলাতে, একটা হয়েছিল চিংড়ি মহলাতে আমরা বড় শো কিছু করছি। হয়নি। ওখানে ওই ফটকাবাটি ছেলে যারা ডিওয়াইফ করে তারা আমাদের নিয়ে গেছিল শো করতে। আচ্ছা, তো আমরা যখন করছি তখন গোটা দুয়েক পটকা ফাটে, হার্ডলি 100 ফুটের মধ্যে, 100-150 ফুটের মধ্যে। আচ্ছা, এই হচ্ছে। হ্যাঁ, তো আমরা দাঁড়িয়ে যাই। ওরা তখন ঘিরে ধরে চতুর্দিকে, বললো যে একদম কিছু না, আপনারা চালান, আপনারা যান নিশ্চিন্ত, আমরা তখন নাটক কমপ্লিট। না, এটা তো গেল একটা মানে খারাপ এক্সপিরিয়েন্স, নাটক বাধাতে। মজার ঘটনা কিছু? লাফড়া করতে গিয়ে মজার ঘটনা না, লাফড়া না, অন্য নাটকের ক্ষেত্রে আর কি, মানে ক্লাবে একটা মজা হবে না, এটা তো মানে মানে সম্ভব না। আরে ও নাটক হয়েছে আমাদের এই হনুমান চালিসা। হনুমান চালিসা আমরা করছি জিট রোডের পাশে, ওটাও একটা কারা নিয়ে গেছিল বাজার পাটে, আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। জিট রোডের পাশে। মজার ঘটনা, হনুমান চালিসা চলছে, চলতে চলতে আমি বেরিয়ে গেছি, আবার এন্ট্রি আছে আমার। তো এখনো হাসি আসে, সামনে কয়েকজন দাঁড়িয়ে ছিল, তারা এমন ভাবে দেখছি আমি শো করতে ঢুকে আমার হাসি, এটা আমার একটা রূপ আছে। আচ্ছা, সেইটা হাসলাম আমি, ও করে হাসছি, দিয়ে আমি রোলটাকে কোনোভাবে ঘুরিয়ে ধরে আমি তখন করে, খুব মজা করবো। আরেকটা হয়েছিল হ্যাঁ, গজব কিসিম কা গাড়ি, একটা হিন্দি নাটক, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই 82-25 সামনে আমরা করছি। আচ্ছা, আচ্ছা। রমাপতি দা একটা ডায়লগ ভুলেছে, বা আমরা কেউ আমরা কেউ ভুলেছি। এইবারে ওইটা নিয়ে পরে নাটকটা না ঘুরছে। তাহলে ও আর আচ্ছা, রমাপতি দা বলছে, সেটা কেটে গেছে। রেকর্ডিং টাটা ফাটা রেকর্ডের মধ্যে চলছে। রমাপতি দা গান করে বলছে, দেখ 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 हमको फंसा दिया। রমাপতিদাকে বলছে क्या होगा गुरुजी, गुरुजी রোল করছিল, আচ্ছা, क्या होगा गुरुजी। রমাপতিদা তো আর মনে করছে না, রমাপতিদা রোলই না, কিছু বলারই নেই। রমাপতিদা বলছে দেখ আমাকে কোন ফাঁসালো নেই। তাহলে এটা নাটক চলাকালীন? নাটক চলছে। চলাকালীন। হিন্দিতে বলছে। আচ্ছা, আসলে যারা থিয়েটার করে না, তারা মঞ্চে কত রকম জিনিস যে করে তারাই বুঝতে পারে, আর কিছু একদম, না। একদম, 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 একদম। একদম। তারাই বুঝতে পারে একমাত্র, আর কেউ বুঝতে পারবে না। মানে এটা থেকে এটাই উঠে এলো কথা, যেটা মানে নির্যাস যদি করি, যে থিয়েটার কর্মী কিন্তু বোকা না। না। তাকে আটমোস চালাক হতে হবে এবং তাকে সম্পূর্ণ রকম প্রস্তুত কর্মমতি হতে হবে। আরেকটা মজার ঘটনা বলি, অবশ্যই। এই জীবন থেকে নেওয়া। হ্যাঁ। জীবন থেকে নেওয়া শো করতে গেছি আমরা সাতগ্রামের ওখানে, না কোন জায়গায় যেন আমার মনে পড়ছে না, যাই হোক সাতগ্রামের ওখানে। ওই দিন মনে হয় বলাকার শো ছিল না পরের শো ছিল, বলাকার নাম ছিল তখন, উইকেট ছিল। তো আমাদের শোটা আগে ছিল, সেকেন্ড শো ছিল, হঠাৎ আমাদের কোনো ফোর্স শো করতে হবে, আমরা না ফোর্স শো আমাদের পক্ষে পছন্দ না, কারণ ট্রেনে আমাদের ফিরতে হবে, আমাদের পক্ষে সম্ভব না। দিয়ে খুব কমেডি করলো, আমরা রাজি হলাম না। আমরা বললাম আমাদের ছেড়ে দিন ভাই, আপনাদের তো 4টে নাটক আছে, 3টে হবে, একটা হবে না, কিন্তু আমরা চলতে যাবো না। যে ওরা খুব মনক্ষুণ্ণ হয়েই আমাদের মেনে নিল কথাটা, কিন্তু আমরা আমাদের বাপি কাঞ্জিলালকে এটা বলে দিই, ওর সর্দারের রোল ছিল, ওকে পুরো কালো ভূষকালি দিয়ে মেকাতে হবে। আমরা কিন্তু ঠিক করে নিয়েছি শো হচ্ছে না, হ্যাঁ, হ্যাঁ। ওকে কিন্তু মেকআপ দেওয়া চলছে, ও মেজা দিয়ে ভূষকালি মাখিয়ে যাচ্ছি ওকে এটা অন্ডালে হয়েছিল। অন্ডারে। দিয়ে তারপর হওয়ার পরে যখন হয়ে গেল, তারপর দানু বলছে বাপি একটা গন্ডগোল হলো, কি পুরো শোটা হচ্ছে না, কেন হচ্ছে না, বলে আমরা ফুটশো করতে বলছি, না আমি ফুটশো আমরা করবো না, তাহলে চল, আমার বলে দিচ্ছি আমার করতে হবে, হ্যাঁ ঠিক আছে, দাম বলে যা তাহলে একবার না তো মেকআপ। ওই মেকআপ নিয়ে স্টেশন অব্দি আমরা গেছি, স্টেশনে গিয়ে ওকে ধুয়েছি, এসব ঘটনা আছে।
আবার নাটক করতে গিয়ে ফেরত এসেছি। এরকম হয়েছে? আগ্রাতে গেছি লাশ বিপণী নাটক নিয়ে। লাশ বিপণী তখন 70-এর দশকের প্রথম দিকে 73-74-72 তো লাশ বিপণী নাটক করতে গেছি আমরা। অর্গানাইজার যারা তাদের তো কোনো অসুবিধা নেই। কিছুক্ষণ পরে ওই দিনে শিল্পী চক্রের নাটক ছিল আমাদের দিনে, অসংখ্য ছিল। তো ওরা এসে বললো, কমিটি বললো যে আপনাদের লাশ বিপণী নাটক তো আপনাদের এক কাজ করতে হবে, আপনারা পুলিশ স্টেশনে গিয়ে ওটা পারমিশন নিয়ে আসতে হবে, স্ট্যাম্প করে দেবে, তারপর নাটক হবে। এটা কি কথা? আপনাদের আগে আমরা নাম পাঠিয়েছি, আপনারা কমিটি বলছে মানে বাইরে বাইরে কিছু ছেলে চাপ আছে, বুঝতে পারলাম ব্যাপারটা। কিছু যুব কমিউনিস্টের ছেলেরা সেই চাপটা কমিটিকে দিয়েছে, কমিটি করবো। তখন ঠিক আছে, আমরা তো তাহলে করতে পারছি না, আমরা পুলিশের কাছে গিয়ে আমরা স্ট্যাম্প ওটা আমাদের দায় নয়, ওটা আমাদের দায় নয়। যাই হোক, ওরা তারপর আমাদের খাইয়ে দেয়, আমাদের স্টেশন অব্দি আমাদের এসকর্ট করে নিয়ে গিয়ে ফিরে আসতে হয়েছে। ঘটনা বহুল। আর আমাদের বর্ধমান স্টেশনে হয়েছে, একটি ছেলে আমরা তো ধরো তখন সে ট্রেনে করে শো করতে যাই, টিকিট পুরোটা কাটা হয়। হ্যাঁ, এইটা তাপসবাবু এবারে ও তো গিয়ে পরে ধরা পড়ে যাচ্ছে, বসে গিয়ে মাইক অ্যানাউন্সমেন্ট হচ্ছে, পিকু বলে ছেলেটার নাম অ্যানাউন্সমেন্ট হচ্ছে, দিয়ে তোমার এ হলো কি বলে, আমরা তো আবার কয়েকজন গেলাম, নিয়ে পরে ওই আবার ইয়েকে বলা হলো যে স্যার এরকম ব্যাপার, আমরা নাটকের দল, আমাদের একটু মানে ভালো হয়, মেনে নিয়েছিল। মেনে নিয়ে পরে তারপরে সে অনেকক্ষণ আমি ওই লাস্ট বিপণীর ওখান থেকে আসি, আমাদের কথাতে উঠে এলো যে রাজনৈতিক দলের চাপে আমরা একটা নাটক করতে পারলাম না। আচ্ছা, আপনারা তো এত বছর নাটক করছেন, আপনাদের কি মনে হয় যে একজন নাটককার তার সমাজে যে খারাপ ভালো সমস্তটা নিয়ে নাটক লিখছেন, রাজনীতি কতটা গুরুত্বপূর্ণ একটা নাটকের ক্ষেত্রে? গুরুত্বপূর্ণ তো বটেই, কেন সবকিছু নাটক থিয়েটার তো নির্ভর করবে দেশ কাল তার অবস্থা সময় উপরে নির্ভর করবে সময় আর সেইটা যদি আসে তাহলে তাতে তো রাজনীতি আসবে। আমি সরাসরি সেটা বলতে পারি, কিংবা কোনো রাজনীতির শিকার হয়েছেন কেউ, সেটা নিয়ে গল্প হচ্ছে, কিছু হচ্ছে, রাজনীতি আসেই। এই ধরনের নাটকের ধারাটা বাড়বে। একটা সময় ছিল রাজনৈতিক নাটক প্রচুর হয়েছে, সরাসরি রাজনীতি একদম সরাসরি যেটা দশকে হয়েছে, তারপরে এসছে তোমার ড্রয়িং রুম, হ্যাঁ কনসেপ্ট এসেছে, এখন আবার না ভাঙা ড্রয়িং রুম কনসেপ্ট এলেও তার মতো রাজনীতির বিষয় আছে। আমরা বেদার ধরছে যে প্রত্যেকটা অনেক নাটকই দেখেছি, তো সরাসরি রাজনীতির কথা অনেক রাজনীতির কথা রাজনীতি তো অনেক নাটকই থাকবেই। কিন্তু এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে সরাসরি রাজনীতির কথা তো আমরা হয়তো বলতে পারছি না। তাহলে আমাদের ক্ষেত্রে এখন গা বাঁচিয়ে চলার একটা মানসিকতা দেখা দিয়েছে যে যা চলতে চলুক, আমরা আমরা অন্তত এটা নিয়ে কিছু বলবো না, আমরা আমাদের মতো থিয়েটার। একদম একদম একদম। এই একটা প্রবণতা কিন্তু দেখা দিচ্ছে। তো সেইটাকে কি আপনারা সমর্থন করেন যে এইটা হওয়া উচিত? না বলি, এই যে প্রবণতাটা অ্যাকচুয়ালি, এই যে প্রবণতা, এটা তো শুধু আমার সংস্থার ব্যাপার না, আমার সংস্থা যারা অভিনয় করছে তাদেরও নিশ্চয়ই বাঁচানোর ব্যাপার, আমার পরিবারের ব্যাপার, বাঁচানোর ব্যাপার, আমার পরিবারের ব্যাপার। তো এখানে আমরা সুকৌশলে যতটুকু আমরা করতে পারি, দিতে পারি, দিতে হবে। কেন সরাসরি বলতে গেলে হয়তো আঘাত আসতে পারে, এখনো আমরা মনে করছি আসতে পারে, হ্যাঁ, কিন্তু সেটাকে কৌশলে মানুষের যে অবস্থার পরিপ্রেক্ষিতে একটা সামাজিক ব্যাপার এনে সেখানে যে একটা পরিস্থিতির শিকার হচ্ছে, সেখানে যেমন আমাদের পরিবর্তন নাটক, পরিবর্তন আমরা করেছি, বিভিন্ন জায়গা পুরস্কার পেয়েছি, বিচারকরা বলেছেন আপনারা যদি মনে করেন তাহলে এটা রাজনৈতিক নাটক, যদি মনে করেন তাহলে এটা অরাজনৈতিক নাটক। একটা ক্ষেত্রে মানে শোটা আমাদের ক্যান্সেল হয়েছিল ওই আরাডাঙ্গাতে, পরিবর্তন নামটা নিয়ে পড়ে, নামটার উপরে বেস করে আমাদেরকে বিষয়টা কিন্তু সেরকম না। হ্যাঁ, আমি দেখেছি পরিবর্তন। একটা ড্রয়িং রুম বা একটা কিন্তু না, সেটাও যদি বলো আলাদা, এখানে আমার একটা কথা আছে, রাতের ফ্যাশন হাউস তোমাদেরই করা না, ওটাও কিন্তু রাজনীতি আছে, নিশ্চয়ই নেই তা নয়। তাহলে আমরা যদি এইটা কিন্তু ওটা সরাসরি নেই, ওটা একটা মোড়কের ভেতরে আছে। এবার যারা বোদ্ধা তারা সেই রসটুকু নেবেন, যারা সাধারণ মানুষ তারা সাধারণ রসটুকু নেবেন। তো আমাদের মনে হয় যে এখন এই ধরনের নাটকে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। বুদ্ধিমানের কাজ, মানে ওখানেও তো দেখা হচ্ছে শ্রমজীবী, তো আমি শ্রমজীবীর কথা যদি নাটকে বলি আমার তো অসুবিধা নেই। হ্যাঁ একদম, না কোনো অসুবিধা নেই। আর নাটক তো সেই কথা বলবেই, নাটক মানুষের সমস্যা নিয়ে তো কথা বলবেই, কারণ মানুষের জীবনধারা থেকে তো নাটকটা উঠছে একদম। ওটা তো আমরা তো ওইটাকে ফেস করার জন্যই তো, মানুষকে সচেতনতা করার জন্যই তো নাটকটা করি। একদম লাফড়া করছি, অরাজনৈতিক নাটক একেবারেই না। নাটক তো সমাজের দর্পণ, সমাজের ব্যাপার তো আসবেই, সমাজ থেকে রাজনীতিও আসবে। আচ্ছা, আমি একটুখানি ইয়েতে যাই, কমেন্টে যাই।
অনেকেই আছেন। হাবুদাকে বলেছিলাম, আচ্ছা সম্পদ দা, অর্ঘ ভালো লাগছে, সবাইকেই ভালো লাগছে। হাবুদা লিখছেন সব দল দেখছে, ঠিক আছে। আমাদের প্রত্যয়ের অর্ণব বাবু আছেন, অর্ণব দা দেখছেন। থ্যাংক ইউ সকলকে। মিঠুদা, সতীর্থদের নমস্কার, ঠিক আছে। অনিন্দিতা দেখছে, অনিন্দিতা ব্যানার্জি। আচ্ছা তাপস কাকু, আমি তাপসী উদয় একসঙ্গে দেখছি, খুব ভালো লাগছে। শুভেচ্ছা। তাপস কাকু একটা খুব ভালো কথা বলেছে, রমাপতিদার কথা খুব মনে পড়ছে। দেবযানী দেখছে, দেবযানী আমাদের গান গায়, দেবযানী দেখছে। কাকলি ভট্টাচার্য দেখছে, এই কাকলি দেবনাথ দেখছে, হ্যাঁ তারপরে রুমির কথা বললাম। সুবীর দেখছে, সুবীর লিখছে শুভ সন্ধ্যা। বাণীব্রত দা, সুবিধা বাণীব্রত দা আজকে আসতে পারেননি শারীরিক অসুস্থতার জন্য। আবাস দা, দিদি, কৃষ্ণেন্দু দা এবং সঞ্জনা কর্মকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা জানাই। মুখোমুখি গল্পকথার মাধ্যমে নাট্য দলগুলির যে ইতিহাস এবং শিল্পীদের সম্বন্ধে জানার একটি বিরাট সুযোগ আমাদের এসে গেছে, এই উদ্যোগকে সাধুবাদ। আমাদের শুভেচ্ছা। আচ্ছা বেশ, আচ্ছা সত্যব্রত চক্রবর্তী দেখছেন, দেখছি। বুলবুলদি লিখেছে দেখছি। সারদা রায় লিখছে খুব ভালো। আচ্ছা অর্ণব একটা প্রশ্ন করেছে, গা বাঁচিয়ে চলা নাটকটি কি শেষে ম্যানিপুলেশনের পথে হাঁটবে? আমার তো মনে হয় না যে ম্যানিপুলেশনের পথে হাঁটার কথা আমরা বললাম। আমরা বলেছি যে আমরা রূপকের আড়ালে নাটক করবো, এবং রূপকের আড়ালে নাটক তো বহু হয়েছে। সমাজ যেমন ভাবে বর্তমান পরিস্থিতি চলছে, আমাদের পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে চলতে হবে। অর্ণব তো আসানসোলের বাইরে থেকে এসে এখানে আসেনি। অর্ণব জানে যে সতীর্থ প্রচুর রাজনৈতিক নাটক করেছে, যেটা এখানে রেকর্ড। আমাদের আসানসোলের শিল্পাঞ্চলে যতগুলো থিয়েটার গোষ্ঠী আছে, সবচেয়ে বেশি রাজনৈতিক নাটক আমরা করেছি, এখন করি। কিন্তু আটক করে দিশারি করতো রাজনৈতিক নাটক, সরাসরি রাজনৈতিক নাটক দিশারি করেছে, আমরাও করছি, এখনো করছি। রাজনীতিবাদ দিয়ে বেসিক্যালি নাটক হয়, রাজনীতিবাদ দিয়ে মানুষের জীবনটাই তো হয় না, মানুষের জীবন চর্চার সাথে তো নাটক রাজনীতিটা জড়িয়ে আছে। আচ্ছা একটু এবার অন্য প্রসঙ্গে যাই। অন্য প্রসঙ্গ ইন দ্য সেন্স, আলাদা একটা কথা শোনা যায় যে বর্তমান প্রজন্ম এরা থিয়েটার বিমুখ, থিয়েটার আসে না। তো সেক্ষেত্রে আমি যদি সেইভাবেই ধরি, সতীর্থের সব থেকে কনিষ্ঠ সদস্য মনে হয় সন্তোষ। আমার বয়সী, আমাদের তাহলে এই সন্তোষকে যদি, তারপরে তাহলে কি ভাটাটা পড়েছে কেন? পরবর্তী জেনারেশন বা নেক্সট জেনারেশন তৈরি হচ্ছে না কেন সতীর্থের? এই সমস্যাটা সর্বত্র। হ্যাঁ একটা দল বাদ দিয়ে, সর্বত্র এই জন্য যে এই যে আসলে একটা ছেলে দাঁড়াতে অনেক দেরি হচ্ছে, হাতের সামনে কিছু নেই, প্রতিষ্ঠিত হতে প্রাইভেট কোম্পানিতে চাকরি করছে, সে যখন তখন ছাড়া পাচ্ছে না। দিন রাত আমাদের সন্তোষকে দিন রাত পরিশ্রম করে রিহার্সাল দিতে আরম্ভ করেছে, রাত 9টা বাজে রিহার্সাল চলছে, ফোন এলো সঙ্গে সঙ্গে কাউকে বেরিয়ে যেতে হচ্ছে। তো আজকে সেই ছেলেটা পায়ের উপর দাঁড়াতে পারছে না, সে থিয়েটারটা করবে কি করে? আমরা তো তাকে সেই ব্যাকগ্রাউন্ডটা দিতে পারছি না, আমরা তোকে কিছু দিতে পারছি না। কাজে ওকে সেইভাবে প্রেশারাইজড করা যাচ্ছে না, যেন তোকে পেশাটা করে দিয়ে তারপর তোকে যেতে হবে, ওই পেশাটাকে ছাড়তে বাধ্য করতে পারো না। পেটের ব্যাপার নতুন ছেলেরা পড়াশোনা করছে, চাকরি বাকরি নতুন এস্টাবলিশমেন্ট দৌড়াচ্ছে, সব প্রতিযোগিতার যুগ। আমাদের বেলায় কেউ ছিল, আমরা একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম যখন আমরা প্রথমের দিকে থিয়েটার করি, আমি আর বাণী বলতে যা মাইনে পেতাম অর্ধেক এখানে অর্ধেক বাড়িতে, সেটা তো তখন চলে যেত আলাদা। কিন্তু এখন যে বাজার দর হয়েছে, কিন্তু তবু এখন যে বাজার দর, সেইটাকে কি একটু কেউ পারবে? এটা সম্ভব হচ্ছে না, আজকে এই জায়গাটা কথা থেকে যেটা উঠে এলো যে ছেলেদের উৎসাহ হয়তো আছে, কারণ আমরা যখন নাটক করতে যাচ্ছি ইয়ং জেনারেশন দেখতে আসছে, এখন নয় যে দেখতে আসছে না। তারা যদি বিমুখ হতো তাহলে তারা দেখতেও আসতো না। থিয়েটার করলে লোক আসছে, লোক আসছে দিতে পারছি না। হ্যাঁ, কারণ আমরাই কিছু দিতে পারছি না। 100 বার ভালোবাসে, ওরা সবটাকেই ভালোবাসে, কিন্তু সেই জায়গাটায় ঢুকতে পারছি না। জেনারেশন আসছে, থিয়েটার দেখছে তো। হ্যাঁ, যখন থিয়েটার দেখছে তার ভেতরে একটা তো বীজ আছে, সেই বীজ যে কোনোদিন গাছ হবে না তার তো কোনো গ্যারান্টি দিতে পারি না আমরা, সে গাছ হতেই পারে। ওরা এতটাই আষ্টে পৃষ্ঠে বাস্তবের সাথে, কঠিন বাস্তবের সাথে ওরা এতটাই আষ্টে পৃষ্ঠে রয়েছে যে ওরা সেই জায়গাটা থেকে বেরিয়ে এইটা মুক্ত হতে পারছে না, এটাতেই আমরা বলছি বিমুখ। আরেকটা কথা জিজ্ঞাসা করি, কথা প্রসঙ্গে, যে ধরুন যদি কোনো সুযোগ পান যে সঠিক একটা সুযোগ করে বাচ্চাদের নিয়ে কাজ করেন, বাচ্চা মানে 15 বছর পর্যন্ত বলছি, 8 থেকে 15 এই ফেজটাতে, সেইটাতে যদি সতীর্থ কোনো সুযোগ পেল, তো সতীর্থ কি সেই যাত্রা করতে আগ্রহী? ব্যাপার হচ্ছে যে খুব পরিশ্রম,
রুদ্র করছে, ওর পক্ষে সম্ভব, কেন সম্ভব? কম বয়সে জেলে, হ্যাঁ কম বয়সে হ্যাঁ ওটা সম্ভব, কিন্তু আর আর নাটক সংস্থাগুলো করছে না কেন? সবচেয়ে কঠিন কাজ, কিন্তু সবচেয়ে এই সময়ের উপযুক্ত কাজ। একদম একদম রুদ্র। আজকে রুদ্র তৈরি করবে, আমরা ওখান থেকে টানবো, তৈরি ছেলে নিয়ে আনবো। তুমি কোথায় কোন রুদ্র ওখানে, তুমি কারণ অ্যাটলিস্ট তুমি থিয়েটারটা জানো। নিশ্চয়ই মানে শেখানো না শিখে কিছু হয় না, না শিখে কিছু হয় না। কেউ পড়াশোনা করে, আমরা পড়াশোনা করিনি, রুদ্র পড়াশোনা করছে, হ্যাঁ আমরা পড়াশোনা করিনি, আমরা অভিজ্ঞতার মধ্যে দিয়ে আস্তে 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 বুঝতে শিখেছি। কেউ অভিজ্ঞতা দিয়ে করেছে, কেউ অবশ্যই, পড়াশোনা অবশ্যই। করেছে, এবং রুদ্রের এই পড়াশোনার সাথে এবার অভিজ্ঞতাটা মিশছে। নিশ্চয়ই হ্যাঁ রুদ্র, নতুন কাজ করার জন্য সদীপ্ত পাশে আছে, একদম অবশ্যই আমরা আছি। হ্যাঁ আরো ভালো নাটক করো, চর্যাপদ এগো। এই যে একটা কথা বললেন দিদি, শিখে আসতে হবে, শিখতে হবে। প্রশ্নটা একটু অন্যদিকে ঘোরে। ইউটিউবে এখন আমরা সবাই দেখতে পাচ্ছি থিয়েটার, এটা শিখতে হয় না শিখতে হয় না, কোনটাকে আপনারা বিশ্বাস করেন? থিয়েটার শিখতে হয়, শিখতে হয়। শিখতে হয়। তিনজনেরই একমত, শিখতে হয়, আমি সেই মতেই বিশ্বাসী, থিয়েটার শিখতে হয়। এবং তোমার থিয়েটার যাত্রা সিনেমার মধ্যে এই ধরনের ইয়ের মধ্যে আমার মনে হয় সবচেয়ে কঠিন হচ্ছে থিয়েটার। আমরা নতুন ছেলে খুঁজি, বাউন্ডুলের ছেলে খুঁজি, বাউন্ডুলের ছেলেরা খুব তাড়াতাড়ি থিয়েটারটাকে ধরতে পারে। কারণ কি মনে হয় কারণটা কি? ওর প্রতিষ্ঠার দিকে নজরটা কম, আচ্ছা কিংবা যেটুকু পেয়েছে সেটুকুতেও চলে। আচ্ছা মোটামুটি বাউন্ডুলের থিয়েটারটা করার ইচ্ছে আছে, ওই ছেলেটা টিকবে, আমাদের অভিজ্ঞতায় বলছি। আচ্ছা 18-20টা ছেলের একটা থেকে আচ্ছা টিকিয়ে রাখা হয়, হ্যাঁ। থেকে না টিকিয়ে রাখা হয়। তো আমরা সাধারণত দেখছি, এই বাণিজ্যটা একটা ভালো কথা বলে, বয়ে যায় ছেলেগুলোকে টেনে নিয়ে আসে। তাহলে কি হচ্ছে, ওরা বয়ে যাবে না, এখানের মধ্যে থেকে আমাদের কাজ করবে, থিয়েটারের কাজ হবে। সামগ্রিক আসানসোলে থিয়েটারটা বাড়বে। সাহিত্যের ক্ষেত্রেও আমি একটু মানে যুক্ত আছি আর কি। আমি ওই প্রসঙ্গে আসছি। আমি বলছি সাহিত্যের ক্ষেত্রেও ওই জন্যই মানে যারা নতুন আর কি, হ্যাঁ। তাদেরকে একটু নিয়ে এলে বলে অন্তত মুখে যাবে। হ্যাঁ ঠিক, তারাও একটু সুযোগ পাবে। অনেকক্ষণ তো গল্প কাজটা হলো, সতীর্থ নাটক গান থাকবে না এটা তো মানতে পারি না। তো নাটকের গান আমরা আলাদা থেকে পেয়েও শুনবো না, এটাও তো হবে না। তো আলাদা থেকে গান একটা গাইতে হবে, তুমি একটা গান আমাদের শোনা। কি শোনাবো? আচ্ছা, জাল ভোটার কারচুপিতে জুড়ি মেলা ভাড়, নেড়া তালুকদার, নেড়া তালুকদার, নেড়া তালুকদার, নেড়া তালুকদার, ভোটের ক্যান্ডিডেট এবার নেড়া তালুকদার। জাল ভোটার কারচুপিতে জুড়ি মেলা ভাড়, নেড়া তালুকদার, নেড়া তালুকদার, নেড়া তালুকদার, নেড়া তালুকদার। চুরি করে করেন ফাঁক টাকার সঙ্গে বারান্দা, চুরি করে করেন ফাঁক টাকার সঙ্গে বারান্দা। এ তো দেশের সঙ্গপাপ, দেশের দশের সর্বনাশ, নেশাই শুধু যার। নেড়া তালুকদার, নেড়া তালুকদার, নেড়া তালুকদার, নেড়া তালুকদার। হরি বল, হরি বল, হরি বল। নেড়ার মাথায় ভালো করে ঢালো এবার ঘোল, নেড়ার মাথায় ভালো করে ঢালো এবার ঘোল। একটি মোটো নয় কোতারে সবাই হুঁশিয়ার। নেড়া তালুকদার, নেড়া তালুকদার, নেড়া তালুকদার, নেড়া তালুকদার। সাধু 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 সাধু। কেরালাম বেচারাম। আচ্ছা, বেশ, মনোজ মিত্রের বিখ্যাত নাটক কেরালাম বেচারাম। এবার একটু অন্য প্রসঙ্গে আসি। পূর্ণাঙ্গ নাটক এখন ম্যাক্সিমাম গ্রুপ থিয়েটারের ভেতরে দেখা যাচ্ছে যে পূর্ণাঙ্গ নাটক করার ঝোঁকটা কম। তাদের অনেকগুলো কারণ আছে, তাদের শো কম হয়, যে টাকাটা ইনভেস্ট হয় সেই টাকাটা হয়তো উঠেও আসে না টিকিট করে, এরকম একটা ব্যাপার আছে। তো সদীপ তো পূর্ণাঙ্গ নাটক আগে কিছু করেছে। আমরা কেরালাম বেচারাম করেছি, শিবের অশান্তি করেছি, নরক গুলজার করেছি, দায়বদ্ধ করেছি, চন্দন সেন, দায়বদ্ধ চন্দন সেন। চন্দন সেনের দায়বদ্ধ একাঙ্কও করেছি, প্রচুর পুরস্কার পেয়েছি। ওটাকে নাটকের তাকে ছোট করেছিলাম আমি। তারপরে জীবন থেকে নিয়ে আরো পূর্ণাঙ্গ হয়েছে। ওইটা ওই খাদান নাম দিয়ে আমরা পূর্ণাঙ্গ করেছি। হ্যাঁ, এগুলো সব মনে করছি। খাদানটা আমরা তখন থিয়েটারেও করছি। এখন এই যেমন এই রাতের ফ্যাশন হাউস, এটা তো কম সময় নাটক, এই নাটকটা 1 ঘন্টা 20 মিনিটের নাটক। হ্যাঁ, ওর পূর্ণাঙ্গ 1 ঘন্টা 20 মিনিট, 1.5 ঘন্টা নাটক করছে।
হ্যাঁ, এটা এখন এখন না পূর্ণাঙ্গের সংজ্ঞাটাও কিছুটা বদলেছে, এখন আর পূর্ণাঙ্গ বলে না, বড় নাটক ছোট নাটক চলে এসেছে। না এবারে এখন তাহলে সতীর্থই বড় নাটকের ক্ষেত্রে যাচ্ছে না কেন? না, ওই যে প্রথমে তুমি যেটা বললে সেটা তো অভ্যেস বিষয়। হ্যাঁ, ওটা তো একটা কারণ, একদম। ওটা তো নিশ্চয়ই কারণ পূর্ণাঙ্গ নাটক করতে গেলে যে খরচা, আমি তোমাকে তো এখন দেখাতে পারবো না আমাদের নরক গুলজার সেট, হ্যাঁ হ্যাঁ বিরাট সেট, সেই নরকের হামুক দিয়ে ক্যারেক্টারগুলো আসছে যাচ্ছে, বিরাট ব্যাপার। এখন সেগুলো খরচ বহুল, শুধু তাই না, শো পাওয়া যায় না। আমরা দেখেছি দুটো একটা কোনো শো ম্যাক্সিমাম তিনটে। হ্যাঁ, সুতরাং বেশি লস এমনিতেই তো সিদ্ধারা বেঁকে আছে আমাদের। হ্যাঁ, তো এখন এই ছোট নাটকের সুবিধে কি, একটা সাধারণ ছোট সমস্যা কোনো বড় বৃহৎ সমস্যাকে আমরা দেখিয়ে দিতে পারছি। ছোট নাটকের শো বেশি, পূর্ণাঙ্গ নাটকের শো নেই। তো এই জন্য একটা শো শো এর কি কিছু হেরফের রয়েছে, মানে শো বেড়েছে বা কমেছে এরকম কিছু? অনেক কমেছে, অনেক কমেছে। বছরে আমাদের মনে আছে, বছরে একসময় আমরা 66 থেকে 70টা শো করতাম, সে জায়গায় বছরে এসে দাঁড়ালো পরবর্তী ক্ষেত্রে 46-47টা শো, তারপরে 30টা, এখন 10টা শো 15টা শো করতে পারলে আমরা ভাবি যে আমাদের টিমটা বেঁচে আছে। অনেকগুলো শো। 15টা শো। প্রচুর উদ্যোক্তাদের যে কম্পিটিশনের নাটক হতো না, প্রচুর প্রচুর বন্ধ। এই লকডাউনে আমাদের 4টে শো পোস্টপোন হয়েছে, ক্যান্সেল হয়েছে, 4টে শো। হ্যাঁ, এইটা হবেই প্রত্যেক দলেরই। এক্ষেত্রে আমি একটা কথা বলি, যে লকডাউনের কথা বললেন, আমাদের দেখাতে যে কথাটা বললেন কৃষ্ণদা, প্রত্যেক একটা উদ্যোগ নিয়েছিল যে নন প্রফেশনাল থিয়েটার, সতীর্থ এরকম কিছু ভাবছে না কেন? হ্যাঁ হ্যাঁ, ভাবছি, আমরা ভাবছি না তা না, আচ্ছা আমরা ভাবছি, এবং আমাদের মাথা তো আছে ব্যাপারটা ভালোভাবে করা। আচ্ছা, মানে এই নন প্রফেশনাল Non professional। উৎসব আর কি। একদম। আচ্ছা বাহ, আমাদের শুভেচ্ছা রইল, দিশারি তরফ থেকে শুভেচ্ছা রইল। এটা আমরা অনেক দিনই খুব ভেবেছি। তাড়াতাড়ি ফিরবো, ভাবনা আছে আমরা আমাদের, নিশ্চয়ই খুব তাড়াতাড়ি ভাবনা আসবো। আছে। এখন ব্যাপারটা কি, কেউ করছে, সে হয়তো সরকারি টাকা পেয়েছে, সে দর্শনী আমরা একটা উৎসব করেছি, হ্যাঁ। খরচা করছে, দেখাচ্ছি, ঠিক আছে। তো আবার কেউ নানান দিক থেকে টাকা পয়সা এনে করছে। তা একটা এরকম একটা প্রোগ্রাম করতে গেলে ভালো টাকা খরচা আছে। না, সতীর্থর একটা ব্যাপার আছে, সতীর্থ কিন্তু দর্শকের কাছ থেকে কোনো টিকিট নেয় না তো। না, নিই না, তা না, আমরা তো নিই না। না, আসলে আমাদের কাছ থেকে টিকিটের দাম নেওয়া হয়নি। না না, আমরা সাধারণত আমরা ওইটার উপর জোর দিই না। হ্যাঁ। টাকাটা অন্য এটাই ব্যাপার। চেষ্টা করি মানুষকে কত হ্যাঁ, সহজে এটাই সতীর্থর মোটো এটা। হ্যাঁ হ্যাঁ Open money। হ্যাঁ, ধরো মানে আমি নিজেই আমাদের কাছে টিকিট পেয়েছি, যে আমাদের টিকিট দাও, ওই টিকিট এসে চলে যাবি। আমাদের এরকম ব্যাপার। আমাদের মূল ব্যাপার হচ্ছে থিয়েটারের ছেলে যদি হয়, কিংবা থিয়েটারে গুণগ্রাহী যদি হয়, তার উপর তো তাকে আগে টেনে নেই না আমরা বসে। চলে আসছো। আচ্ছা, সতীর্থের এত বছরের জার্নিতে বিভিন্ন বিখ্যাত মানুষের সাথে সতীর্থ আলাদা যারা দিকপাল আমাদের, হ্যাঁ, সেরকম কিছু মানুষের কথা মনে পড়ে, যাদের বিশেষ আশীর্বাদ বা যাদের বিশেষ ইন্সপিরেশন সতীর্থকে উদ্বুদ্ধ করেছে? অজিতেশ বন্দ্যোপাধ্যায়, বাহ, লিজেন্ড। উনি এসেছিলেন আমাদের এখানে, আমরা নৌপাশারান করে বেস্ট প্রোডাকশন পেয়েছিলাম। আচ্ছা এই এখানে রামতলা বলে জায়গাটা আছে, হ্যাঁ, কম্পিটিশন হতো এখানে, আচ্ছা, মাস্টার পড়া পড়ে আচ্ছা আচ্ছা হ্যাঁ বহু আগে। তো তখন উনি প্রধান অতিথিতে এসেছিলেন, আচ্ছা উনি নৌপাশারান দেখেছিলেন, আচ্ছা এবং বংশীবাবু, বংশী মুখোপাধ্যায় ছিলেন বিচারক। বাহ। হ্যাঁ, তো উনি নৌপাশারান দেখে ওনার খুব ভালো লেগেছিল। তো আলাপ হয়েছিল, কথাবার্তা হয়েছিল। ওইসব মানুষের সাথে তো বিশেষ হ্যাঁ। সময় পাওয়া যায় না যে হ্যাঁ, হ্যাঁ, মানুষের ঘরোয়া কিছু। মনের মিত্রের সাথে অনেকক্ষণ কথা হয়েছিল, 1 ঘন্টা কথা হয়েছিল। বাহ। হ্যাঁ, এটা আমার হয়েছিল। এখানে যারা কলেজের প্রফেসরদের একটা ইউনিয়ন আছে ওইপুরা, হুম হুম ওদের রাজ্য সম্মেলন ছিল, তখন মনের মিত্র থিয়েটার নিয়ে এসেছিলেন আচ্ছা সবাই, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। তো আমরা সেখানে মানে ভলেন্টিয়ার দায়িত্ব ছিল, আচ্ছা ঠিক আছে, আমাদের ইউনিয়নের তরফ থেকে। তো ওখানে রাত্রে খাওয়া দাওয়া করতে যখন বসেছি, তখন মনের মিত্রও বসেছে, আচ্ছা তখন মনের মিত্র পাশে আমি বসেছি। উনি ওনাকে মাছের মাথা দেওয়া হয়েছে, যাতে অনেকক্ষণ ধরে খান, তাহলে কথা বলতে একটা সুযোগ ছিল, কথাবার্তা বলেছি। না, মেঘনাথ বলতে শুধু চন্দন সেনের সাথে কথা হচ্ছে, উদ্যোক্তার সাক্ষাৎকার আমি পেয়েছি। সেটাতে মানে একটা ক্লাস 8 ঘন্টার হচ্ছে ওই ইয়েতে বুধা ফুটবল ক্লাবে এবার রাজার পাড়া তিতুমির করতে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই সময় 8 ঘন্টা একটা বুধা ক্লাবের মধ্যে ছিলাম আমি। আচ্ছা, মানে সামনাসামনি দেখেছেন। এবং এই শৃঙ্খলা নিয়ে করে কলকাতায় একটা দারুণ ঘটনা বলেছিলেন। একটু শুনবো। সেই ঘটনাটা হচ্ছে যে ওই ঝড় যে সিনেমাটা, সেটা করার কথা ছিল ভিক্টর ভ্যালেন্সি। আচ্ছা প্রদত্ত বললেন যে আমি যখন ওটা ডিরেকশন দিয়েছিলাম, তো আমি আসবে আর কি, ভিক্টর আসবে, ভিক্টর আসতে পারেনি, ভিক্টরকে বাদ দিয়ে দিয়েছিলেন, একদম বাদ দিয়ে দিয়েছিলেন। এবং ইয়েতে কি বলে তোমার, তারপরে ঝড়ে যে অভিনেতা ছিলেন, নামটা আমার মনে পড়ছে না, ওনাকে নেওয়া।
তো বললেন যে এই শৃঙ্খলাটা না থাকলে পরে নাটক করা যায় না। নাটকের ক্ষেত্রেও 7:30 তো 7:30টাই। তো পরবর্তীকালে অবশ্য ইয়ে করেছিলেন, কারণ ভিক্টরের সেই সময় মা মারা গেছে। এই জন্য বললেন যে না ও তো সিনসিয়ার, আমি এটা নিতে পারি না। তো ওই 8 ঘন্টার একটা ক্লাস হয়েছিল। উনি তো দ্বিতীয় দিন এসেছিলেন, এসেই একদম স্টেজ খুলে ফেললেন, বলে স্টেজ চলবে না। মানে যে stage হ্যাঁ, যে স্টেজে মানে ইয়ে হবে, এবার রাজা পালা হবে আর কি। প্রথম দিন আসেননি, দ্বিতীয় দিন হয় সেদিন আসেন, তারপর দিন আর গোটানো হয়েছিল মুন্সি প্রেমচাঁদের একটা অন্য। হ্যাঁ হ্যাঁ আমার বাবা এনেছিলেন, তো বাবা প্রেসিডেন্ট হ্যাঁ ছিলেন। হ্যাঁ, তো আমরা তখন ভলেন্টিয়ার ছিলাম ওখানে আর কি। আচ্ছা তো একদম মানে ঢুকেই আমরা যে দেখছি, তো ঢুকেই মঞ্চ পুরো খুলে দেবো, আবার নতুন করে মঞ্চ হবে, আবার নতুন করে মঞ্চ তৈরি করা হবে। মঞ্চ মানে ওই ইয়েগুলো হয়। দিদির এরকম কোনো অভিজ্ঞতা আছে? না, আমার সেরকম নেই। আমি উপলব্ধের নাটক দেখতে মানে সাক্ষাৎকার এইভাবে কিছু নাটক তো আমরাও দেখি, আমরাও দেখতে পাইনি, আপনারা তো দেখেছেন। না না, আমি উপলব্ধের নাটক দেখেছি, তারপর সত্য বন্দ্যোপাধ্যায়ের নাটক দেখেছি, রত্নাকর সাহেবের বাহ। নাটক দেখেছি আমি কলকাতাতে থাকাকালীন। একটা প্রশ্ন করি হাওয়াদার, আসানসোলে এটা ক্যাটালদের কাছে ওই প্রশ্নটা থাকবে, দ্বিতীয় আসানসোলের মানুষ জানবেন যে আসানসোলে আগে যাত্রার কালচারটা ভীষণ ভাবে ছিল, প্রচন্ড ভাবে যাত্রার একটা কালচার ছিল। আর থিয়েটার একটা মাপা অভিনয়, যাত্রা একটু চড়া অভিনয়, বেসিক ডিফারেন্স গুলো না হয় বাদ দিলাম, যাত্রার সাথে থিয়েটারের যে ডিফারেন্স ছেড়ে দিন, কিছু তো মিলও আছে। যাত্রাটা না থাকলে তো থিয়েটারটা হয়তো আসতো না, আমাদের হয়তো প্রাচীন শব্দের প্রথমে যাত্রাই, তারপরে থিয়েটারটা আসছে। তো সতীর্থর কোন সদস্য কি যাত্রার সাথে এখনো জড়িত? এখন আর যাত্রার সাথে সেইভাবে কেউ জড়িত না। নববইটা করতেন বছর এক। হ্যাঁ, রঙ্গবইয়ের আমি দেখেছি স্যার। হ্যাঁ আমি দেখেছি। তুমি যেমন করতে। হ্যাঁ হ্যাঁ, আমি এখন করি, এখনো করি। কলকাতার সময় যেটা হ্যাঁ হ্যাঁ, আমাদের অফার এসেছিল, আমাদের সুভাষ সমিতি ছাত্র সংঘরা বলেনি তা না। আমি গেছিলাম একবার। আমাকে গানের জন্য বলেছিল যে আমার একটা ক্যারেক্টার আছে, গান আছে, তাতে আমার হাঁটু কাঁপবে। হ্যাঁ, আমি যাত্রা করবো। সেই এখন যাত্রার বেশি হচ্ছে, এই যে প্রসেনিয়া আমি করছি। তাহলে তাহলে এখন যদি সুযোগ পান যাত্রার জন্য যাবেন? না আমি আমাকে ছাত্র সঙ্গে এবার বলেছিল যে হ্যাঁ, হ্যাঁ, যাত্রা করার জন্য। আমি তা একটা আমি ওদের যাত্রাটা দেখলাম, ওই জিনিসটা না আমাদের থিয়েটার সাথে মেলে না। একেবারেই না। আমরা যেমন রিহার্সাল দিই সবটা নিজের মধ্যে, এসে আমরা জিনিসটাকে প্লে করি, আর ওই যাত্রা এসে সেই এইখানে আসছে একজন মানুষ, স্পিচটা এখানে এইখানে এসে এমনি করে কথা বলছে, আবার ওখানে গিয়ে কোথাও যে কেমন যেন অন্যরকম লাগছে, মেলানো আমার যাচ্ছে ঠিক না, মেলানো যাচ্ছে না। অঙ্কটা মিলছে না। হ্যাঁ, তখন আমার মনে হলো না না, যাত্রা কখনো আমার দ্বারা হবে না। যাত্রা প্রচন্ড আমার ইন্টারেস্ট ছিল। যেখানে আমি গ্রামে যাত্রা করেছি, একবার করেছিলাম এই রক্ত দিয়ে লেখা বলে একটা ছোটবেলায়। তো যাই হোক, ওটা করার পর যাত্রা আমার ইন্টারেস্ট খুব ছিল, বিভিন্ন জায়গায় যাত্রা দেখতেও যেতাম। এবং মানে যাত্রার আর নাটকের মধ্যে কিন্তু অনেকগুলো তফাৎ আছে। হ্যাঁ, অনেক তফাৎ আছে। সেই জন্য যাত্রা একটা একদম আলাদা জিনিস, আর নাটকটা আলাদা। বিষয়বস্তু হ্যাঁ, ওটা তো হতেই পারে না, কিন্তু প্যাশনেট কিছু থাকে না যে যাত্রা করবো, এই প্যাশনেট একটা ব্যাপার থাকে না যে যাত্রা সুযোগ করে করবো। হ্যাঁ, এখন আর তোমাদের সেই এনার্জিটা কি নেই? না, ঠিক আছে, এখন না। রাত 11টা পর রিহার্সাল ছাত্র সময় গিয়েছিলাম, ওই আমাকে বলেছিল আবার তো যেটা বলছে রিহার্সাল 11টার পরে বললো রাত্রে 11টা সম্ভব না, হয় না রাতে 11টার পরে আর যাত্রা করা। আচ্ছা, আমি এখানে একটু কমেন্ট দেখে নিই। সম্পদা লিখছে, এই অবসরে জানিয়ে রাখি আভাদ আমার প্রথম চাকুরি জীবনে বাবা রে, সুপারভাইজার ছিলেন, আমার খুব পছন্দের একজন। তুমিও পছন্দের আমার। আচ্ছা, তাপস কাকু লিখছেন, আচ্ছা তাপস কাকু নামটি লিখছেন, মানে আমাদের রুম্পার মেয়ে, সকলকে প্রণাম জানাই। হ্যাঁ, মামার সঞ্চালনা খুব ভালো লাগে, থ্যাংক ইউ বেটা। তোমাকে ভালোবাসা, খুব ভালো থাকো। সুবীর লিখছে, পূর্ণাঙ্গ নাটক হচ্ছে টেস্ট ক্রিকেট আর একাঙ্ক নাটক হচ্ছে ওয়ানডে অথবা টি20 মতো। এটা কি আপনারা সমর্থন করছেন? এক্স্যাক্টলি আমি বলতেই যাচ্ছিলাম এটা। আচ্ছা, অর্ণব লিখছে, বাংলা নাটকে গানের ক্ষেত্রে কোনো বড় শিল্পী এলেন না কেন, যে ট্রেন্ড ভারতবর্ষের অন্য জায়গাতে দেখা যায়? বুঝলাম না। মানে এই যে নাটকের গান গাইতে হ্যাঁ, কোনো স্পেশালাইজ কোনো শিল্পী কিন্তু নেই, যে উনি নাটকের গানই গান। আচ্ছা আমি একটা কথা বলি, এটা প্রসঙ্গেই বলি। একটা যদি ভালো গানের শিল্পী হন, তিনি নাটকে আসেন না কেন? কেউ আসেন না তা না। আমাদের শক্তি কিনা শক্তি ঠাকুর উনি থিয়েটারও করেছেন, গানও করেছেন। না, কিন্তু আমরা ইয়েকেও তো পেয়েছি, আমাদের বলো না, সন্তু মুখোপাধ্যায় এইবার একটা অসাধারণ উদাহরণ, গানের গলা। আমরা ফানুস নাটকটা তো বহু শো করেছি, বহু শো করেছি। আর ফানুস নাটকে আমরা প্রথমে একটা ড্যান্সার এনেছিলাম, দারুণ ব্রেক ড্যান্স, ঠিক আছে?
এবং ব্রেক ডান্সটা করে দারুণ শেখায়ও, তাকে এনে আমরা ওইটা করতাম। তো এখন ওতে কিছু ডায়লগ আছে, সেটা ডায়লগটা ঠিক মতো বলতে পারবো, অনেক কিছুতেই মনোপুত হতো না, মানে ও স্কেলও জানে না, কিছুই জানে না। লাস্টে পাকে বিপাকে পড়ে ওই ক্যারেক্টারটা আমি করতে বাধ্য হই আর কি। একটা শো করবে, আসার কথা, পুরী থেকে আসতে পারেনি, আমাদের ফোন করছি যে আমি এসে পৌঁছাচ্ছি না, ঠিক আছে, উদাহরণ ক্লাবের এই মঞ্চের শো। তখন আমি সবাইকে 3টের সময় ডাকলাম, দুপুর 3টের সময় দিনই শো, এরকম ব্যাপার, কেউ করতে রাজি আছে ওই ক্যারেক্টারটা? সবাই চুপ, কে করবে, কে নাচবে? আমরা ঠিক আছে, কেউ করবে না, আমি করবো। আমি সেদিন শোটা করি, ওই থেকে ড্যান্সারও বাদ, তাকে আর ডাকা হয়নি, আদি অন্তত আমি করি। মানে ব্যাপারটা যে থিয়েটারে ছেলে থিয়েটারে থাকুক, এটাই স্যাচুরেশনটা থাকে, উপায় নেই, এর বেশি যাওয়ার না, দরকার পাওয়া যায় না, কম পাওয়া যায়, তারপরে এটা ছিল বাইরের থেকে তোমার বিবেক যেটা গায়ক হ্যাঁ আরে যাত্রা ছিল, নিয়ে আসা হতো, মহিলা শিল্পী নিয়ে আসা হতো। হ্যাঁ এটা এখনো আছে, মহিলা শিল্পী এখনো এখনো আছে, আছে, ওইটা মহিলা শিল্পী এখনো আছে, মহিলা শিল্পীরা এখনো আছে বাইরে থেকে নাটক যাত্রা করতে। আমরা বেশ ভালোই একটা সময় কাটালাম। এবার দিদির কাছে একটু কিছু শুনবো, কোনো নাটকের সংলাপ বা কিছু। আমি একটু যে আমার এই সতীর্থতে জীবন থেকে নেওয়াটা আমার ভীষণ একটা মন ছোঁয়া প্রাণ ছোঁয়া অভিনয়, যে জায়গায় পুরস্কার পেয়েছি, প্রচুর পুরস্কার পেয়েছি, তো সেই একটু অভিনয় আমি দেখাচ্ছি। একদম ফ্রেমটা একটু মাথায় রেখে দিচ্ছি। হ্যাঁ জায়গাটা বলো, এই কাটারটা থেকে আমার এই বলছি হ্যাঁ, ওই হাঁটুর দিকেই হবে। আমি যখন ঢুকবো টুকুদার ওই ডায়লগটা একটু আমাকে আচ্ছা, তপনদা দেখছেন, রুদ্রদেব মুখার্জি, শুভ সন্ধ্যা সকলকে। আচ্ছা আমরা এবার শুরু করছি। হ্যাঁ, জীবন থেকে নেওয়া। হাদা 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 খুন হয়ে গেছে, খুন হয়ে গেছে, আজ আমার দুশমন খুন হয়ে গেছে। কে খুন হয়েছে রে? ভানুয়ারি খুন হয়েছে। ভানুয়ারি? হ্যাঁ, কালকে জিতেনের বউ গেছিল ওর কাছে, ছেলেটার অসুখ করেছে, টাকা লিবে ওষুধ লিতে। বানানি ওকে বলেছিল রাতের বেলায় ঘরকে আসিস, রুপিয়া নিয়ে যাস। রাতের বেলায় গিয়েছিল ওর ঘরে, ওখানে বানানি ওর ইজ্জত লেগেছে। এই রাগে বিন্দার মদ ভাটির ভিতর জিতেন একটা বোতল ভেঙে ঢুকাই নিয়েছে বানানির পেটে। বানানি ওখানে খুন হয়ে গেছে। বানানি ওখানে খুন হয়ে গেছে। সাধু সাধু সাধু। অর্ণবদা একটা আমাদের তথ্য দিচ্ছেন, আশা ভোসলে শুভলক্ষ্মীরা কিন্তু প্রথম পারফর্ম করেছেন নাটকে। এই তথ্য আমাদের জানা ছিল না। অর্ণবদা এই তথ্য দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আমরা দিদির নাটক দেখলাম, জীবন থেকে নেওয়ার একটা ক্ষুদ্র অংশ। ক্যাটারদা কেবলমাত্র নাটকের সাথে জড়িত নয়, ক্যাটারদা সাহিত্য লেখালেখিতেও আছেন। অতসী বলে মনে হয় পত্রিকাটা আপনাদের, তাই না ক্যাটারদা? যাকে এই যে কবিতা লেখে আবার, হ্যাঁ ও তো ক্যাটারদা লিখে নো, ও তো আসছি, আমি একটু পরে আসছি। আমার যেটা মানে মূল প্রশ্ন এখন, মানে যেটা যেদিকটা আমরা দেখছিলাম, যে থিয়েটার তো একটা সময় সাপেক্ষ ব্যাপার, একটা সময় থিয়েটার ডিমান্ড করে, একটা সময় চায় প্রত্যেকটা শিল্পীর কাছ থেকে, সে থিয়েটারে যে অঙ্গেই থাকুক, মেকআপ শিল্পী হোক, নাটক শিল্পী হোক, অভিনেতা অভিনেত্রী হোক, ডিরেক্টর হোক, ইভিন যে স্ক্রিপ্ট লিখে দিচ্ছে তারও একটা ভূমিকা থাকে। এই যে এই যে ভূমিকাটা, যে এই যে দায়িত্বটা বন্টন হয়, সতীর্থের ক্ষেত্রেও হয় নিশ্চয়ই। সেই দায়িত্ব বন্টনটা কিভাবে হয়? মানে এখানে সেটের কাজ কে করে, আলোর কাজ কে করে? আগে তো বাবলু বাবু করতেন, নাটক দায়িত্বটা বাবলু বাবু নিতেন, এখন এখন কে নিচ্ছে? নিচে মানে সাধারণত সন্তু আমাদের আলো করতে সাহস পায় না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তুমি এক সন্তু করবে, আমাদের দেখিয়ে দিতে হবে কোন জায়গায় কি চাইছি আমরা, আচ্ছা চাওয়াটা আমাদের বলতে হবে। মঞ্চের কাজটা তো আমি দায়িত্ব নিই, সেটাই। তার সাথে আমাদের ওই যে কেদার আছে, অসিত আছে, কয়েকজন ছিলাম আমাদের সহযোগিতা করে। মঞ্চ পরিকল্পনাটা আমার, গান লেখা, গানের সুর দেওয়া, সামগ্রিক মানে যেটা ইয়েটা সামগ্রিক পরিকল্পনাটা আমাকে করতে হচ্ছে।
খালি ওই কস্টিউম মেকআপ এগুলো দেখতে মোটামুটি কস্টিউম মেকআপের দায়িত্বে আমাদের এই একজন আছে, আরেকজন আমাদের মহিলা আছে। হ্যাঁ, এরা কস্টিউমের দায়িত্বটা নেয় সাধারণত। আচ্ছা, আমরা বলে দিই এরকম বলে ভালো হয়, কোনো অর্নামেন্টাল ব্যাপার থাকলে সেটা ওরা দেখে। ওই অসিত আর আমি মোটামুটি প্রম্পট তো রিহার্সাল চলাকালীন রিহার্সালের প্রম্পটের যে ব্যাপারটা থাকে ও দামটা ধরিয়ে দিত। আচ্ছা সে তো নিশ্চয়ই, কারণ একজন ডিরেক্টর তো পুরো ব্যাপারটাকে ইয়ে করতে পারেন না। আচ্ছা, একটা আমাদের একটা অংশ ছিল, সেটা হলো এখনকার যে আমাদের যে এই এই প্রজন্ম এই প্রজন্ম যারা খুব বেশি থিয়েটার নির্ভর নয়, তারা খুব বেশি ইউটিউব দেখে, প্রচুর প্রচুর এখন ইন্টারনেট হাতে আসার জন্য মানুষের হাতে প্রচুর অপশন ওপেন হয়ে গেছে। তা আপনারা কি বিশ্বাস করেন যে এই যে অপশন গুলো সেগুলো খুব ভালো কাজ হচ্ছে? অবশ্যই তারা আরো পয়সা নিয়ে আরো দামি দামি ক্যামেরা ইউজ করছে, তাদের ক্ষেত্রে খুব সুবিধা। কিন্তু এখন আসলে অনেক ইউটিউবার দেখা যায়, আসলে অনেক ইউটিউবার আছেন, তাদের কাজটাকে আপনারা কিভাবে দেখছেন? ইউটিউবারদের কাজটা কিভাবে দেখছেন? সেটা কি থিয়েটারের অংশ? এটা তো জাস্ট এক্সপেরিমেন্ট ওরা করছে। আচ্ছা, এর জন্য দেখি আমি মুখটা আমার নাম মনে পড়ছে না, একটা তো সৌরভ গায়ে কাজ করছে কিছু একটা। হ্যাঁ, ও করছে আমাদের দলের রূপ কাজ করছে, হ্যাঁ, রণব কাজ করছে, রণব কাজ করছে, যারা কাজ করছে তারা পরীক্ষামূলক কাজ করছে, ভালোই আছে। এটা মানে যদি কাজটা করে যেতে পারে তাহলে সেক্ষেত্রে আরেকটা অপশন আমরা পাবো, একদম আরেকটা অপশন আমরা পাবো, আরেকটা বিকল্প ধারা আমরা পেতে পারি। ক্যাটারদের কাছে কিছু শুনি। সময়ের সঙ্গে সঙ্গে তো দেখো এখন টেকনোলজি যে জায়গায় চলে গেছে, স্বাভাবিক স্বাভাবিক স্বাভাবিক। আগে সেই বড় বড় ডিমার এখন আর নেই, এখন সব বিপুলিয়াদের হয়ে গেছে, পরিবর্তন তো আসছেই। এগুলোকে তো আমাদেরকে ব্যবহার করতেই হবে। আলাদা দিদি তো আমাদের শোনালেন, তুমি কি শোনাচ্ছ? আমি কি ব্যবহার করছি? গান? যা ইচ্ছা। তাহলে আমি একটা কবিতা পড়ে দিই। অবশ্যই অবশ্যই, তোমার লেখা স্বরচিত কবিতায় শোনা যায়। কারণ আমি অভিনয় করতে গেলে পরে আমার ওই জীবন থেকে নেওয়াতেই মানে শামু মাতালের যে চরিত্র এখন পর্যন্ত। না ঠিক আছে, ওটা আমরা একটু কবিতায় শুনি ক্যাটারদের কাছে। আচ্ছা, আমি এটা বলি। কবি অসীম কৃষ্ণ দত্ত উনি কবিতাটি আমাকে চেয়েছিলেন, মানে বলেছিলেন যে আমার কবি কণ্ঠে একটা প্রকাশ করবো, তো উনিই বলেছিলেন, আমি এটা দিয়েছিলাম আর কি। অবশ্যই উনি চাইলে কি না করা যায়। এবং এটা আসানসোলের উপরই কবিতা, আসানসোল এরিয়া। কবিতাটার নাম হচ্ছে উপলব্ধি। 40টা বছর কেটে গেল কয়লা সাজানো শয্যায়, মাটির তলায় জমে আছে কালো হীরা, প্রতিবাটি চেলো ঝিঙা ডামরা টিরাটের পেট চিরে উঠে আসে লাখ লাখ টন কয়লা। খাদানে খাদানে মংলা বিশা কিশুমদের কলরোল, এই নিয়ে গড়ে ওঠে নগর আসানসোল। এখন অনেক কিছু বদলে গেছে, নেই হাতটানা রিক্সার ঠুংঠাং শব্দ, নেই ইট কাঠ পাথরের জীর্ণ অট্টালিকা, নেই ঘরে ঘরে হারমোনিয়ামের সুর, নেই নাট্যচর্চার নাটকীয় সংলাপ। রাজপথ গলিপথের বুক চিরে মিনি অটোর বজ্র নির্ঘোষে হৃদয় কাঁপে। এখন পথের দুপাশে উচ্চশীর বহুতল, গাম্ভীর্যে অটুট দীপ্ত গরিমায় শপিং মল। জীবন মানে কি শুধু ছোটা হইলাম? জীবন মানে কি শুধু আকাশ দেখা, বুক ঠোকা মত্ত নেশায়? একদিন যারা চষেছিল এ অহল্লা মাটি, হাতে ধরেছিল গাঁইতি শাবল, তাদের স্বপ্ন থেকে জেগে উঠুক রাঢ় বাংলার কল্লোলিনী আসানসোল। সাধু সাধু সাধু। আমরা আমাদের এই আড্ডা প্রায় শেষের মুখে, একটা র্যাপিড ফায়ার আছে, দিদির সাথে র্যাপিড ফায়ারটা দিয়ে খেলি, ঠিক আছে? পথনাটক না মঞ্চনাটক, কোনটা পছন্দ? পথনাটক না মঞ্চনাটক, কোনটা পছন্দ? পথনাটকটাই বেশি। আচ্ছা বেশ। অবসর সময়ের সঙ্গী টিভি বই কোনটা? বই তো অবশ্যই, টিভি খুব একটা দেখতে ভালোবাসি না। বই বলে কি, নাটকের বই না কবিতার বই না গল্পের বই? না, গল্পের বই একসময় পড়তাম, এখন নাটকের বই পড়ি বা কবিতায়। নাটক বা কবিতাকে পছন্দ করেন। নাট্য ব্যক্তিত্ব কাকে পছন্দ করবেন, সৌম্যমিত্র না উৎপল দত্ত? অবশ্যই উত্তর দেব। সত্যজিৎ না ঋত্বিক? সত্যি। আচ্ছা, কমেডি না সিরিয়াস? কমেডিটাই ভালো, সিরিয়াস তো জীবনটা মানুষ বড় কাঁদছে, একটু হাসাটাই ভালো না? একদম। আমরা হাসি। আবির চট্টোপাধ্যায় না শাশ্বত চট্টোপাধ্যায়?
খরাজ না বিশ্বনাথ? দেবশঙ্কর হালদার না গৌতম হালদার? আমরা মোটামুটি শেষে অনেকগুলি পজিটিভ কথা পেলাম। থিয়েটারের লোক থিয়েটারের কথাই বলবে, স্বাভাবিক। আমরা এবার শেষের দিকে একটু গোটাই কমেন্ট গুলো একটু দেখে নিই আমাদের সাথে কে কে আছেন। আচ্ছা, অনিন্দিতা, আচ্ছা হ্যাঁ, দুদুদেবদা লিখছেন খুব ভালো লাগছে। সুবীর লিখছে দিদি খুব ভালো লাগলো। অনিন্দিতা লিখছে কৃষ্ণেন্দুদা খুব ভালো লাগলো আপনার কবিতা। তপন দা, আমাদের তপন দত্ত, বার্নপুর থেকে 1997 আমি আসানসোলে আছি, এখন দীর্ঘ 27 বছর সতীর্থ সদস্য আমি। বেশি নাটকে আমি হয়তো অভিনয় করতে পারিনি, কিন্তু প্রতি রিহার্সালে উপস্থিত থাকার কারণে অনেক কিছু এখান থেকে শিখতে পেরেছি। হ্যাঁ, ধন্যবাদ তপন দা, আমরাও সতীর্থর কাছ থেকে শিখছি, এখনো শিখছি। সতীর্থ আমাদের পথ প্রদর্শক হয়ে কাজ করছেন, ভবিষ্যতেও করবেন। ভালো থাকবেন আপনারা। সকলের সাথে আজকে বিদায় নিই। শুভরাত্রি। আমাদের তরফ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনাদের এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য আমরা সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ। আশা করি আমরা যখন ভবিষ্যতে যদি আবার কখনো সুযোগ পাই একসাথে আড্ডা দেব, সবাই মিলে বসবো। দিশারিকে অভিনন্দন এরকম একটা কাজ করার জন্য। মুখোমুখি গল্প কথা, মুখোমুখি গল্প কথা, সম্মুখে গল্প